শীষমহলে পা দিয়েই বাদশা প্রমাদ গুনলেন। বেলা দ্বিপ্রহর, খিদে পেট চুইচুই করছে। এ সময় নাকে কোপ্তা কাবাবের গন্ধ এলেই তিনি খুশি হতেন। তার বদলে আতর আর গোলাপ জলের খুশবুতে তার খালি পেট কেমন গুলিয়ে উঠল। এছাড়াও তার কানে এলো গগনভেদী সপ্তসুর, যার ৭টি সুর সপ্তদিগন্তে ভেসে চলেছে। ছায়ের সঙ্গে রেয়ের কোনো যোগাযোগ নেই, গায়ের সঙ্গে মায়েরও মুখ দেখাদেখি বন্ধ। হোঁশ করে একটা নিঃশ্বাস ছাড়লেন দিগ্বিজয়ী বাদশা। হায়, সারা দুনিয়া জয় করে এসে শেষে কিনা নিজেরই মহলে খেয়ালি এক বেগমের পাল্লায় পড়ে তাকে অনাহারে মরতে হবে। স্ত্রী এমনই বিষম বস্তু। মণি বেগম বাদশাকে দেখেই একমুখ হাসলেন। টকটকে ফর্সা রং, গাল দুটি আপেলের মতো, গোলগাল নাদোষ নুদোষ চেহারা। দেখেই বোঝা যায় ইনি খেতে এবং ঘুমোতে ভালোবাসেন। বাদশা অবশ্য তার আরও একটি গুণের খবর রাখেন। বেগমের রান্নার হাত চমৎকার। শুধু খেতে নয়, খাওয়াতেও ভালোবাসেন। সেজন্য খিদে পেলেই বাদশা মতিমহল পার হয়ে শীষমহলে চলে আসেন। মতিমহলে থাকেন তার আর এক বেগম, চুনি বেগম। তার কথা একটু পরে। মণি বেগম বাদশাকে দেখে একমুখ হাসলেও বাদশার ভ্রু কিন্তু কুঞ্চিত হয়েই রইল। সেভাবেই বললেন, কি গাইছ? ইমন জনাব। ইমন? সে তো সন্ধ্যের রাগ, এই বেলা দ্বিপ্রহরে। মণি বেগম আবারও ছড়িয়ে হাসলেন। বললেন, জানি মালিক, তবে ওস্তাদজি বলেন দুপুরে সন্ধ্যের অন্ধকার নামিয়ে আনতে পারলে তবেই না রেওয়াজের জোর। বাদশা ভেতরে ভেতরে ধৈর্য হারাচ্ছিলেন। তবে সময়টা দুপুর, পেটে খিদে এবং সামনে রন্ধনপটীয়সী বউ। তাই কোনো ক্রমে বাদশাহী মেজাজকে নিয়ন্ত্রণে রেখে বললেন, গান গানি, ভোজবাজি তো নয়। ওস্তাদজি আমাকে সবসময় বিপরীতের চর্চা করতে বলেন। মণি বেগমের হাতে তানপুরা ঝংকার দিয়ে উঠল। বসন্তে গাইতে বলেন মল্লার, ভোরে দরবারি, রাতে মিয়া কেটরি। থামো থামো। খিদে এবং বেগমের বাক্যবাণে চোখে অন্ধকার দেখে দিগ্বিজয়ী বাদশা পারস্যের গালচের ওপর হাঁটু মুড়ে বসে পড়েন। মণি বেগম আবারও মিষ্টি হেসে বলেন, আপনাকে একটু ইমনের বন্দিশ শোনাই খোদাবন্ধ। উফ, বউ বোকা হলে সেই পুরুষের কি যে ঝঞ্ঝাট! নাকি বোকা নয়, হিংসুটি। বাদশা কোমরবন্ধে হাত রাখলেন। তলোয়ারে হাত ছোঁয়ালে মেজাজ মুহূর্তে গরম হয়ে ওঠে। কিন্তু হায়, বেগম মহলে কবে আর কোন পুরুষ তলোয়ার নিয়ে ঢুকেছে? ওদিকে মণি বেগম গলা ঝেড়ে, কানে হাত চেপে, চোখ বুজে বিশাল হাঁ করে সুর ধরে ফেলেছেন। দিগ্ভ্রষ্ট সেই সুর শুনে বাদশারও হাঁ ক্রমশ বড় হতে হতে তিনি প্রায় খাবি খাওয়ার অবস্থায় পৌঁছে গিয়েছেন। তবে বাদশাহী রক্ত বলে কথা, থেকে থেকেই ছলকে উঠতে চায়। বাদশা তাই প্রথমে তার গুরুগম্ভীর গলায় গলা খাকারি দিলেন। তাতেও কোনো কাজ হলো না দেখে তার মনে হলো বেগমের গলাটা টিপে ধরেন। সেখানে পরতে পরতে চর্বি জমে আছে দেখে মনে মনেই হাত গুটিয়ে নিয়ে এবার কূটবুদ্ধির প্রয়োগ করেন। বলেন, কেয়াবাত কেয়াবাত। মন্ত্রের মতো কাজ হয়। বেগম কুর্নিশ করে তানপুরা নামিয়ে রাখেন এবং বাদশাহ বিন্দুমাত্র সময় নষ্ট না করে কাজের কথা পারেন। আজ কি খানা পাকালে বেগম? প্রশ্ন শুনে বেগম বিস্ময়ে দুই চোখ বড় বড় করে বলেন, আহ খোদা, আপনি মতিমহল থেকে খানা সেরে আসেননি? বাদশার মাথায় বাদশাহী খুন চড়ে যায়। মনে মনেই তিনি মণি বেগমের মুণ্ডুচ্ছেদ করেন। এর বেশি আর কি বা করতে পারেন? অথচ আজই দুপুরে দরবারে তিনি তিনটে দাগি চোরকে কতল করার হুকুম দিয়ে এসেছেন। কিছু দূরে বেগমের পোষা বেড়ালটা লেজ গুটিয়ে পাপোশের ওপর বসেছিল। খিদের চোটে বাদশা তার অভ্যস্ত কায়দায় দরবারি হুঙ্কার দিতে গিয়ে শোনেন বেড়ালটা ভিজে ভিজে গলায় ডেকে ওঠে, ম্যাও। প্রবল পরাক্রমশালী বাদশাও তার দরবারি তর্জন গর্জন ভুলে গিয়ে গোজ হয়ে অভিমানের সুরে বলেন, মতিমহলে কবে আবার আমি খানাপিনা করতে যাই? সঙ্গে সঙ্গে খিলখিল করে হেসে ওঠেন মণি বেগম। বাদশাও কোমরবন্ধে হাত রাখেন। আবারও তার খেয়াল হয় যে তলোয়ার নেই। বেগম তো দূরের কথা, বেগমের বিড়ালটাকেও কেটে ফেলবার সাধ্য তার নেই। এবার থেকে অভ্যাসটা বদলে ফেলুন জনাব, মণি বেগম হাসি হাসি মুখে বলেন। শীষমহলে আসুন গান বাজনা শুনতে, আর খানাপিনা সেরে আসুন মতিমহলে। উফ, অসহ্য!
এই আওরত তো মোটেও বুর্বাক নয়, বরং বাদশাহ যা সন্দেহ করেছিলেন তাই, হিংসুটি। কি কুক্ষণেই যে খোরাসান প্রদেশ জয় করতে গিয়ে চুনি বেগমকে নিকাহ করে এনেছিলেন বাদশাহ। নিকাহ যে গুনাহ হয়ে দাঁড়াবে একবারও যদি বুঝতেন। ভাবতে ভাবতেই আবারও উত্তেজিত হয়ে ওঠেন তিনি। কিসের গুনাহ? তারা পুরুষ পরম্পরায় বাদশাহ, বিজিত প্রদেশের নারী লুণ্ঠন বীরধর্মেরই অঙ্গ। তিনি চুনি বেগমের গান শুনে মুগ্ধ হয়েছিলেন। অমন গান মণি বেগম 7 জন্ম সাধনা করেও গাইতে পারবে না, তবুও তানপুরা নিয়ে ম্যাঁ করে চলেছে। অমন গানের তারিফ করবে ওর ওই পোষা বেড়াল। না, এই আওরাত বুর্বাকও বটে। ওসব কথা ছাড়ো। বাদশা গলায় জোর আনার চেষ্টা করেন। চুনি বেগম রান্নাবান্নার কিছু জানে না। তাই বুঝি? মণি বেগম বিলল কটাক্ষ হানেন। তারপর বলেন, তা শিখে নিতে বলুন না সুলতান। আমি যদি গান বাজনা শিখি তবে চুনি বেগমও রান্নাবান্না। আহ, কি যে বলো না, সবাইকে দিয়ে সব কিছু হয় না। কেন হবে না? আমি যদি গাইতে পারি তবে চুনি বেগমও রাঁধতে পারবে। বাদশাহ মণি বেগমের শুধু মুণ্ডুচ্ছেদ নয়, একেবারে কচুকাটা করেন, তবে সবটাই মনে মনে। গরম হয়ে বলেন, দেখো বেগম, দুপুরে খানাপিনার সময় এসব কথা কাটাকাটি আমার ভালো লাগে না। বলি, নিজের জন্য তো কিছু রেঁধেছ নাকি? তার থেকেই আমার খানার বন্দোবস্ত করো। দিবানিদ্রার সময় পার হতে গেল। অয় খোদা, কি যে বলেন! আমি আর এখন রাধি কোথায়? আমি তো শুধু গাই। তোবা তোবা! বাদশার পেটের আগুন তার চোখের তারায় ঝলসে ওঠে। না, এর চেয়ে দিগ্বিজয়ে বেরিয়ে পড়াও ভালো। ইস্পাহান প্রদেশের সঙ্গে দীর্ঘদিন ধরেই একটা খিটিমিটি চলছে। এই ভরদুপুরেই বেরিয়ে পড়া যাক। পথের মাঝে 2-5টা সরাইখানা লুণ্ঠন করলেই খানার ব্যবস্থাটা হয়ে যাবে। ভাবতে ভাবতেই বীররক্ত ছলকে ওঠায় এক লাফে দাঁড়িয়ে পড়েন সম্রাট। মণি বেগম কোনো ব্যস্ততা দেখান না। গালে হাত দিয়ে চোখ বড় বড় করে বলেন, আরে চললেন কোথায়? এই ভরদুপুরে দিগ্বিজয়ে বললে হাস্যকর শোনাবে, তাই বাদশাহের মুখ ফসকে বেরিয়ে যায়, কোথায় আবার? মতিমহলে। সে তো যাবেনি। মণি বেগমের গলায় বাদশাহের তলোয়ারের চেয়েও ধারালো ছুরি ব্যঙ্গের সুরে ধ্বনিত হয়ে ওঠে। খাবেন এই বাদির মহলে আর শোবেন চুনি বেগমের মতিমহলে। তারপরেই গলার সুর পাল্টে তর্জনী তুলে হুকুমের সুরে বলে ওঠেন, বসুন বসুন বলছি। সেই ধমক শুনে দিগ্বিজয়ী সুলতান অসহায়ভাবে এদিক ওদিক চেয়ে দেখেন। পর্দার আড়ালে মণি বেগম অদৃশ্য, শুধু বিড়ালটা ধৈর্যের প্রতীক হয়ে পাপোশের ওপর লেজ গুটিয়ে বসে তাকে যেন কিসের একটা ইঙ্গিত দিচ্ছে। অল্পক্ষণ পরেই দেখা যায় বাদশা বেগম তাড়িয়ে তাড়িয়ে বাদশাহী খানা খেয়ে চলেছে। হাড়গোড় ছুঁড়ে দিচ্ছেন বিড়ালটার দিকে। আহারের প্রায় শেষ ভাগে হঠাৎই স্বর্গীয় সুর ভেসে আসে। মতিমহলে চুনি বেগম গান ধরেছেন। মণি বেগম বাদশাহের উসখুস ভাব লক্ষ্য করেন এবং সঙ্গে সঙ্গেই তার পাতে হিন্দুস্তানের রাবড়ি ঢেলে দেন। ফলে আহারের পর বাদশাহের আর নড়বার ক্ষমতা থাকে না। চুনি বেগমের গান শুনতে শুনতে মণি বেগমের পাশে শুয়ে দিবানিদ্রার সুখ অনুভব করেন তিনি। ঘুম যখন ভাঙে তখন চুনি বেগম থেমে গিয়েছেন। মণি বেগম সুর ধরেছেন। ও অসহ্য বলে গটগট করে শীষমহল থেকে বেরিয়ে আসেন বাদশাহ। পেছনে মণি বেগম কটমট করে চেয়ে থাকেন। সন্ধ্যের পর দরবারের ঝামেলা মিটিয়ে মতিমহলে এসে ঢোকেন সুলতান। সেখানে চুনি বেগম মুখ ভার করে বলেন, দুপুরে আজ এলেন না যে, কত করে গলা সাধলাম। শুনে বাদশাহ মরমে মরে যান। চুনি বেগমের রঙও টকটকে ফর্সা, তবে মণি বেগমের মতো গোলগাল চেহারা নয়। দোহারা গরন, মাথায় বেশ খানিকটা লম্বা টিকালো নাক, পাতলা ঠোঁট, চঞ্চল 2 চোখ, রাজহংসী গ্রীবা। সেই গ্রীবা সামান্য বাঁকিয়ে রবাব বাজিয়ে যখন গান ধরেন চুনি বেগম, সে গান শুনেও সুখ, সে ভঙ্গি দেখেও যেন আর আশ মেটে না। হায়, দুপুরে আজ এই স্বর্গীয় সুখ থেকে বঞ্চিত হয়েছেন বাদশাহ। তিনি তো চলেই আসতেন, কিন্তু বাদশাহল ওই হিন্দুস্তানের রাবড়ি, সুস্বাদু যেন অমৃত, তবে খেলেই বড় ঘুম পায়। জানি মণি বেগম আজ আপনাকে পেট পুরে খাইয়েছে। চুনি বেগমের পাতলা ঠোঁট অভিমানে কিঞ্চিত স্ফুরিত হল।
না না, তেমন কিছু, তবে শেষ পাতে ওই রাবড়িটা। মুখ ফসকে বলেই ফেলেন বাদশাহ। ওসব খাবেন না, মণি বেগম ওতে সিদ্ধি মিশিয়ে রাখে। বলো কি? ঠিকই বলি, আপনি সরল মানুষ, গান পাগল, ওসব মেয়েলি প্যাঁচ পয়জার বুঝবেন না। মণি বেগমের বিড়ালটাকে দেখেননি? শুধু খায় আর ঘুমোয়। ওটাকে ওষুধ করেছে, আপনাকেও করার মতলবে আছে। দিগ্বিজয়ী বাদশাহ এসব শুনে চমকে ওঠেন। উষ্ণিস খুলে কেশবিরল মস্তকে দ্রুত আঙুল চালান। চুনি বেগম তো ঠিকই বলেছে, আজকাল প্রায়ই শেষমহলে খানাপিনার পর তার আর ওঠার অবস্থা থাকে না। তাহলে উপায়? বাদশাহ খুবই বিব্রত এবং অসহায় বোধ করেন। আমি আপনার জন্য সুর ও সুরা দুই মজুত রেখেছি, এসব কি যথেষ্ট নয়? বাদশাহ ধন্দে পড়ে যান। সন্ধ্যের পর থেকে রাত্রের প্রথম প্রহর পর্যন্ত এসব খুবই ভালো, তবে মধ্যজামের পর খিদে ঘুম ভেঙে যায়। তখন চুনি বেগম কণ্ঠলগ্না হয়ে থাকলেও তার মণি বেগমের কথাই বেশি মনে পড়ে। ইচ্ছে হয় বেগমের বেড়ালটি হয়ে রসুইখানায় সেঁধিয়ে যান। গলা খাকারি দেন সুলতান। তারপর বলেন, তুমি একটু রান্নাবান্না শেখো না কেন? আপনি হুকুম করলেই পারি। সেদিন রাত্রে আপনাকে মুগ মসল্লম রেঁধে খাওয়ালুম না? শুনে বাদশাহ কিঞ্চিত মুখ বিকৃত করলেন। সেই বিস্বাদ এখনও তার জিভে লেগে আছে। পরের দিনই মণি বেগমের মহলে গিয়ে জিভের স্বাদ ফেরাতে হয়েছিল তাকে। বাগে পেয়ে মণি বেগমও তাকে 2 ঘণ্টা ধরে কালোয়াতি শুনিয়ে দুর্মুষ করে দিয়েছিলেন। আজও আপনার জন্য আফগানি কাবাব বানিয়ে রেখেছি, চুনি বেগম মধুর হেসে বললেন। সর্বনাশ, সে আবার কী চিজ? বাদশাহ প্রমাদ গুনলেন। মুখে অবশ্য বললেন, বেশ তো বেশ তো, তবে তার আগে তোমার গান শুনি। চুনি বেগম রবাবে ঝংকার তুলে গান ধরলেন। অপূর্ব সেই সঙ্গীত সুধা উপভোগ করতে করতে বাদশাহ ঠোঁটে তুলে নিলেন সুরার পাত্র। এইভাবে রাত্রির প্রথম প্রহর অতিক্রান্ত হল। দেউড়িতে বাজল ঘণ্টা, আর শেষমহল থেকে মণি বেগমের বাদী এসে পর্দার আড়াল থেকে বলল, জাহাপনা, খানা তৈয়ার। বাদশাহ কলে পড়া ইঁদুরের মতো চুনি বেগমের দিকে তাকালেন। বেগম যন্ত্রে ঝংকার দিয়ে তীক্ষ্ণ স্বরে বললেন, বলো গিয়ে আজ সুলতান আমার এখানেই থাকবেন। একথা শুনে বাদশার আত্মারাম খাঁচাছাড়া হওয়ার অবস্থা হল। সুরার প্রভাব একটু একটু করে কেটে এখন ক্ষুধার বেশ উদ্রেক ঘটছে। মাঝরাতে এই ক্ষুধা দাবানলের আকার নেবে। বাদশাহ ভাবলেন, যা থাকে নসিবে। চুনি বেগম আফগানি কাবাব আনতে পর্দার আড়ালে অদৃশ্য হলেই তিনিও এই মতিমহল থেকে অন্তর্হিত হবেন। চুনি বেগম অবশ্য ওঠার কোনো লক্ষণই দেখালেন না। সুরেলা গলায় বাদীকে হুকুম করলেন, তার মানে বাদী খাবার সাজাবে। এটিও বাদশার একেবারেই নাপছন্দ। মণি বেগমের এসব কাজ বড় পরিপাটি, ইনি কিন্তু গতর নাড়াবেন না। রবাব কোলে তুলে নিয়ে মিষ্টি হেসে বললেন, একটু সময় লাগবে, ততক্ষণ আপনাকে একটা ইরানি গজল শোনাই। বাদশাহ আবারও উষ্ণিস খুলে ফেললেন। বিনুনি করে ঘাম হচ্ছে, আতপেটা খেয়ে রাত কাটাতে হবে। তার উপর চুনি বেগমের আরেকটি বদভ্যাস আছে। আহারের পর সে পোশাক পাল্টায়, বাদীকে দিয়ে প্রসাধন সারে। ততক্ষণ পর্যন্ত বাদশাকে জেগে বসে থাকতে হয়। চুনি বেগম চোখ বুজে পারস্যের গজল ধরেছেন, আর বাদশাহ সেই ফাঁকে পালানোর পথ খুঁজছেন। এমন সময় একটা অদ্ভুত কাণ্ড ঘটল। পর্দা সরিয়ে মতিমহলে এসে দাঁড়ালেন শীষমহলের মণি বেগম। আর সুরের রাজ্যে অসুরের প্রবেশের জন্যই কিনা কে জানে, রবাবের তার গেল হঠাৎই ছিঁড়ে, এবং বাধা পেয়ে চোখ খুলে চুনি বেগম দেখলেন তারই মহলের দরজায় দাঁড়িয়ে স্বয়ং মণি বেগম। ঘোর বিপদ বুঝে বাদশাহ গলা খাকারি দিয়ে বললেন, তোমার ওখানেই যাচ্ছিলাম, তবে মানে পারস্যের গজল, তা তুমিও একটু শুনে যাও না। মণি বেগম বাদশার কথায় ভ্রুক্ষেপও করলেন না। সোজাসুজি চুনি বেগমের দিকে তর্জনী তুলে হুকুমের সুরে বললেন, চুনি, ওকে ছেড়ে দাও। রবাবের তার ছিঁড়ে যাওয়ায় এমনিতেই চুনি বেগমের মেজাজ ক্ষিপ্ত হয়ে গিয়েছিল। তার ওপর মণি বেগমের খবরদারিতে সুরেলা গলা তার সপ্তকে চড়িয়ে ভীষণ বিরক্তির সঙ্গে বললেন, ওরে আমার কে রে, বললেই হলো ছেড়ে দাও।
মণি বেগমের মুখ টকটকে লাল হয়ে উঠল। তিনিও রণরঙ্গিনী মূর্তি ধরে সুরার পাত্রের দিকে অঙ্গুলি নির্দেশ করে ভয়ঙ্কর স্বরে বললেন, এসব ছাইপাশ গিলিয়ে বাদশার খিদের 12টা বাজাচ্ছিস, তোর লজ্জা করে না রাক্ষসী? চুনি বেগমও এক লাফে উঠে কোমরে ওড়না জড়িয়ে তেরে গিয়ে বললেন, আর তুমি যে রাবড়িতে সিদ্ধি মিশিয়ে সুলতানকে ঘুম পাড়িয়ে রাখছ বলি ভেবেছটা কি? বেশ করি, আমার মহলে সুলতান নিশ্চিন্তে ঘুমান। আহা, মরে যাই, আর আমিই বুঝি ওকে রাতে জাগিয়ে রাখি? সে তো ওর চোখের কোণে কালি দেখলেই বোঝা যায়। আমি সিদ্ধি মেশাই, তুই বিষ মেশাস। তোর ওই মদে বিষ মেশানো থাকে। সেই বিষ পান করেও সুলতান সকাল সন্ধে আমার মহলে আসাই পছন্দ করেন। আর উপায় বা কি? ভেবেছ আমাকে টক্কর মারতে ওই হেরে গলায় গান গেয়ে সুলতানের মন ভোলাবে? শয়তানি, হিংসুটি! শুনছেন জাহাপনা, শুনছেন মুখপুরি, ডাইনি? জাহাপনা, আপনি কিন্তু আমার এখানেই খেয়ে যাবেন। কক্ষনো না। সুলতান, একবার সাহস করে উঠে আসুন তো, আমি আপনার জন্য কাশ্মীরি কোরমা বানিয়ে রেখেছি। ওসব সুলতান মুখেও তোলেন না। আমি বানিয়েছি আফগানি কাবাব। সুলতান, খবরদার, ওর কথায় বিশ্বাস করবেন না। ও রান্নার কি জানে, বাবুর্চিকে দিয়ে রাঁধিয়ে নিজের বলে চালাচ্ছে। পাজি, মিথ্যেবাদী। তুমি বা গানের কি জানো? তালকানি, প্যাচানি। আমি না থাকলে সুলতান না খেয়ে মরতেন। তোমার ওই গান শুনে একদিন এমনি মরবেন। তুই থাম। আমি কেন থামব? এটা আমার মহল। চোপ, চোপড়াও। বলা বাহুল্য, সেদিন রাত্রে বাদশার আর আহারই হলো না। চুনি বেগমের আফগানি কাবাব ছুঁচো আর ইঁদুরে খেল। মণি বেগমের কাশ্মীরি কোরমাও গেল বিড়ালের পেটে। বিরক্ত হয়ে রাতটা বারমহলে কাটিয়ে পরের দিন সকালে আবার দরবারে এসে বসলেন তিনি। ক্লান্ত, চিন্তিত, আজও যে কি থেকে কি হবে। এই সময় দ্বাররক্ষী এসে খবর দিল, একজন দরবেশ বাদশার সঙ্গে দেখা করতে চান। বাদশা তাকে হাতের মুদ্রায় হাঁকিয়ে দেবার ইঙ্গিত করতে রক্ষী বলল যে দরবেশ নাকি তন্ত্রমন্ত্র জানেন। তিনি স্বপ্নে আদেশ পেয়েছেন বাদশা বড় মনোকষ্টে আছে, সেই কষ্টের যেন নিবৃত্তি হয়। একথা শুনে বাদশার মনে কিঞ্চিত বিশ্বাস জন্মালো। তিনি দরবেশকে হাজির করার হুকুম দিলেন। দরবেশ একজন বৃদ্ধ, আলখাল্লা পরা, বৈশিষ্ট্যহীন চেহারা, হাতে একটি বাঁকানো লাঠি। তিনি এসেই বাদশাকে দরবার ফাঁকা করবার অনুরোধ জানালেন। বাদশাহ সেই অনুরোধ রাখতেই দরবেশ বললেন, গোড়া থেকে সব খুলে বলুন, দেখি আল্লাহর ইচ্ছেই যদি বিহিত করতে পারি। বাদশাহ সবই খুলে বললেন। তার পিতামহ 5-7 জন বেগম নিয়ে দাপটে ঘরকন্যা করেছেন, আর মাত্র 2টিকে নিয়েই তার হিমশিম অবস্থা। কালে কালে হলো কি? দরবেশ বললেন, বিষয়টা আপনার পূর্বপুরুষদের আমলেও খুব সহজ ছিল না। যো খায়া অভিপস্তায়া। বাদশাহ চিন্তিতভাবে বললেন, তাহলে উপায়? দরবেশ বললেন, আমাকে দিন 3 সময় দিন। বেশ, আপনি তবে আমার অতিথিশালায় থাকুন, খানাপিনা করুন, গোলাপ জলের ফোয়ারায় আমার বাছা বাছা নর্তকীদের নৃত্যগীত উপভোগ করুন। আমি দরবেশ, বিলাস বেসনের ধার ধারি না। আপনার দারোয়ানের ঘরটি আমার বিশেষ পছন্দ, আপনি ওখানেই আমার থাকার বন্দোবস্ত করুন। অতপর দরবেশ রয়ে গেলেন দারোয়ানের ঘরে, আর বাদশাও দোনোমনো করে আবারও যাতায়াত শুরু করলেন শীষমহলে আর মতিমহলে। কিন্তু 2 মহলই নীরব। সেই রাত্রের তুমুল ঝগড়ার পর 2 শিবিরেই যেন গোরেস্তানের শান্তি। চুনি বেগমের তার ছেঁড়া রবাবে আর সুর ওঠে না। মণি বেগমও বেসুরে সঙ্গীত চর্চা করেন না। রান্নাবান্না বাবুর্চিকে দিয়েই করানো হয়। বলা বাহুল্য, বাদশার সেসব বুকে রোচে না। তারপর রাত্রে শুয়ে 2 বেগমেরই ফিচির ফিচির কান্না শুনতে হয়। বাদশা কি হলো করলে মণি বেগম ফোঁপাতে ফোঁপাতে বলেন, কি আবার হবে? আমি নাকি তালকানি, প্যাচানি? ডাইনিটা কি বলল শুনলেন তো? অনুরূপভাবে চুনি বেগমও বলেন, আমি নাকি শয়তানি, হিংসুটি, মিথ্যেবাদী। পাজিটা কি বলল শুনলেন তো? জেরবার হয়ে 3 দিন পর্যন্ত কোনো ক্রমে ধৈর্য বজায় রেখে অবশেষে বাদশাহ দরবেশকে ডেকে পাঠান। দরবেশ সব শুনে বলেন, আরও 3 দিন দেখুন।
সেই 3 দিনেও অবস্থার কোনো ইতর বিশেষ হয় না। শুধু 2 বেগমেরই চোখের জল শুকিয়ে গিয়ে শরীর, মুখ, চোখ কেমন কাঠ কাঠ হয়ে যায়। রাত্রে শেষমহলে শুতে গেলে মণি বেগম গুম হয়ে বলেন, আজ আমার কাছে যে পথ ভুলে। আবার মতিমহলে গেলে চুনি বেগম ভুরু টান করে বলেন, কাল যদি ওখানে, তবে আজ রাতে কেন এখানে? 6 দিনের মাথায় দরবেশ বলেন, এবার আমি 2 বেগমের সঙ্গে আলাদা আলাদা কথা বলতে চাই। বাদশাহ সে মতোই ব্যবস্থা করেন। 8 ঘন্টা পর ফিরে এসে দরবেশ বলেন, হলো না। কি হলো না? আমার এই বাঁকানো লাঠিটি মন্ত্রপুত। এটি ছোঁয়ালেই আপনার চুনি হয়ে যেতেন মণি বেগম, আর মণি হয়ে যেতেন চুনি। বলেন কি? কিন্তু চুনি বেগম বললেন, ওই ধুমসি হতে আমার বয়েই গেছে। দিনরাত শুধু রাধবারো আর খাও। ও কি মানুষের জীবন? আর মণি বললেন, গান টান আমার ভালোই লাগে না। নেহাত বাচ্চার মন রাখতে একটু একটু গাই। রেধে বেড়ে পুরুষকে খাওয়াতে কত সুখ। তাহলে উপায়? কাল বলবো। পরের দিন আবার দরবেশকে বেগমদের মহলে পাঠিয়ে বাদশা অধীর প্রতীক্ষা করতে থাকেন। ফিরে এসে দরবেশ বলেন, ব্যবস্থা হয়ে গেল। কীরকম কীরকম? বাদশার আগ্রহ আর ধরে না। সপ্তাহে 3 দিন শনি, রবি, সোম মতিমহলে চুনি বেগম গানও গাইবেন, আবার রেধেও খাওয়াবেন। চুনি করবে রান্না, আর সেই রান্না খেতে হবে আমাকে। 1 দিন 2 দিন নয়, 3-3টে দিন। মারা পড়ব দরবেশ। বিচলিত হবেন না। আমার এই জাদুদণ্ডটি ওর হাতে ছুঁয়ে দিয়ে এসেছি। ওই 3 দিন চুনি বেগমের হাতে আপনি অমৃতের স্বাদ পাবেন। আর মণি? মঙ্গল, বুধ, বৃহস্পতি ওর গলায় সুর বিরাজ করবে, গানও শোনাবেন, রেধেও খাওয়াবেন। বলেন কি? জুম্মাবারে সংযম পালন করবেন, তবে সাবধান, দিন ভুল করবেন না যেন, তাহলেই জাদুর খেল খতম। দাঁড়ান দাঁড়ান, ঝালিয়ে নি। সোম, মঙ্গল, বুধ, চুনি, না না, কি যেন বললেন? শনি, রবি, সোম, মণি। না না, মণি তো নয়, চুনি। বাদশাহ চোখ বুজে করগুনে দিনের হিসাব করতে থাকেন। ধাতস্থ হয়ে চোখ খুলেই দেখেন, আরে কোথায় সেই দরবেশ? এরপর সেই বাদশাহ দিগ্বিজয়ে বেরিয়ে আরও নানা দেশ জয় করেন। তার বীরত্বে মুগ্ধ হয়ে বিজিত দেশের বহু রাজকন্যা তাকে দেহ মন 2 সমর্পণ করতে চান। বাদশাহ তাদের প্রত্যেককেই মিষ্টি হাস্যে আপ্যায়িত করে বলেন, তা হয় না সুন্দরী, ঘরে আমার 2 বেগম, শনি, রবি, সোম, আর মঙ্গল, বুধ, বৃহস্পতি। সুন্দরীরা মনক্ষুণ্ণ হলেও বাদশার কথাকে রসিকতা ভেবে করতালি দিয়ে হেসে উঠে বলেন, বাহ, আপনার 2 বেগমেরই ভারী অদ্ভুত নাম তো। এতক্ষণ শুনলেন সৌমিত্র শঙ্কর দাশগুপ্তের মজার গল্প বাদশা বেগম ঝমঝমাঝম। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, গল্প বাতায়নের সঙ্গে থাকুন।